কত অভাবে দিন কেটেছে আমাদের। আমার বাবা খুব ভালো বাবা। দয়া করো, দয়া করে আমার বোনকে ছেড়ে দাও। দাঁড়াও, এই নাও ভালো চাষি, এটা তোমার সততার পুরস্কার। কচুর মূল্য এবছর খুব চড়া। মাধব একজন গরিব চাষি। প্রতি বছর সে তার জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে, কিন্তু কোনো বারই ভালো ফসল হয় না। তাই সে বুদ্ধি করে নিজের জমিতে কচু চাষ করে। কত অভাবে দিন কেটেছে আমাদের। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। সবই কপাল, বুঝেছো? সারা বছর যদি কচুর এমন চড়া দাম থাকে, তবে সংসারটা বেশ ভালোভাবেই চলবে আমাদের। বাবা বাবা, আজ কচু বিক্রি করে ইলিশ মাছ এনো, অনেকদিন খাইনি বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে, কচু বিক্রি করে আজ তোর জন্য বড় একটা ইলিশ আনবো। জীবনে ভালো কিছু তো তোকে খাওয়াতে পারিনি, আজ তোর ইচ্ছাটা পূরণ করবো রে। আমার বাবা খুব ভালো বাবা। তাহলে কি আমাকে আজ হাটে নিয়ে যাবে? বাজারে ইলিশ মাছ দেখতে আমার খুব ভালো লাগে। না না বাবা, এই গরমে আর হাটে যেতে হবে না। তোর বাবা না হয় তোর জন্য ইলিশ মাছ কিনে আনবে। না না না, তা হবে না। আমি নিজে বেছে বেছে সব থেকে বড় ইলিশটা নিয়ে আসবো। পাগল ছেলে আবার। আচ্ছা ঠিক আছে, চল আবার সাথে, চল চল। মাধব কচুর ঝুড়ি মাথায় করে তার ছেলে কানুকে নিয়ে হাটের দিকে রওনা হলো। মাধবদা, ও মাধবদা, আজকের বাজারের খবর জানো নাকি কিছু তুমি? হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে কেশব? এমন করছো কেন? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? মাধবদা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। বাজারে কচুর দাম আজ একদমই সস্তা। আমার 4 বিঘা জমিতে কচু চাষ করা আছে মাধবদা। এবার আমার কি হবে বলো তো? জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে কচুর চাষ করেছি আমি। কি বলছো কেশব? কচুর দাম সস্তা হলে আমিও তো আমার সংসারটা চালাতে পারবো না এবার। মাধব সেদিন অল্প কিছু কচু বেচতে পারল। মানে বাবা, বাবা কানু, আজ যে টাকার কচু বিক্রি করতে পারলাম, সে টাকা দিয়ে ইলিশ মাছ হবে না রে বাবা। কি করবো এবার বলতো? আমার ইলিশ মাছের দরকার নেই বাবা। আবার যেদিন তোমার হাতে অনেক টাকা আসবে, সেদিন ইলিশ মাছ একটু বেশি করে কেনো, তাহলেই হবে বাবা। আমার ছেলেকে সৃষ্টিকর্তা কত বুদ্ধি দিয়েছে। চল বাবা, তাহলে আমরা বাড়ি ফিরে যাই। চল চল। মাধব তার কচুর ঝুড়ি ও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে এল। কি গো, আজ কচু ফিরিয়ে আনলে যে? কচু বিক্রি হয়নি বুঝি? না গো বউ, না। আমারে ভাঙা কপালে বুঝি কিচ্ছু হবে না। বাজারে কচুর দাম একদমই কমে গেছে। কেশবদা তো রোজ তোমার থেকে কচু নিয়ে হাটে বিক্রি করত,
তার কাছে আজকে কচুগুলো তো দিয়ে দিতে পারতে। না গো বউ, সেও আর নেবে না বলেছে। কেশব বলল সস্তা জিনিস নাকি হাটে কেউ নিতে চায় না। তাহলে এবার কি হবে? কানুর জন্য ইলিশ মাছ এনেছো? না না, যেখানে সারাদিন বসে কচু বিক্রি করতে পারলাম না, সেখানে তাহলে ইলিশ মাছ কিনবো কিভাবে? এমন পোড়া কপাল, আমি আমার ছেলেটাকেও ঠিক মতো পছন্দের জিনিসটা খাওয়াতে পারছি না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে কচুর দাম কমে যাওয়ায় একটা সময় মাধবের কচু বিক্রি হওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ গো, বাড়িতে তো তরকারি শেষ। রোজ কচুর ঘন্ট, কচুর ঝোল, কচুর ডাল, কচুর বড়া। এ কচু আর কত খাবো বলো তো? ছেলেটা তো মুখে ভাত তোলা একদম বন্ধই করে দিয়েছে। না মা, তুমি বাবাকে এভাবে বলো না। আমার কোনো কষ্ট হচ্ছে না মা, আমি তো কচু খেতে ভালোবাসি মা। বাবারে, তুই আমাকে ক্ষমা কর। ছোট থেকে তোকে আমি ভালো কিছুই খাওয়াতে পারলাম না। তোমার যতটুকু যা আছে তার থেকে তো আমায় বেশি দেওয়ার চেষ্টা করো বাবা তুমি। তোমরা আমায় যা কিছু দাও আমি তাতেই খুশি। তুমি আমার সেরা বাবা। আমাকে যে এত ভালোবাসো, ওটাই আবার কম কিসের? পাগল ছেলে আমার অনেক বড় হয়ে গেছে। বউ, ভেবেছি কাল থেকে সব কচু উঠিয়ে অন্য ফসল চাষ করব গো। হ্যাঁ, তাই করো, কিন্তু একপাশে অল্প করে নিজেদের খাওয়ার জন্য কিছু কচু রেখে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরদিন সকালে মাধব তার জমির এক পাশে অল্প করে কচু কিছু উঠিয়ে ক্ষেত ঠিক করে বাড়ি ফিরল। কি গো, কাজ শেষ হলো বুঝি? হ্যাঁ, তা তো হলো। ক্ষেত থেকে সবকিছু পরিষ্কার করে তবেই বাড়ি ফিরলাম। জমিদারের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে তবেই ফসল ফলাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই গো। ঋণের টাকা এনে যদি শোধ করতে না পারো তখন কি হবে? জমিদার তো আমাদের ভিটে মাটি কেড়ে নেবে গো। না না বউ, এবার আমি মন দিয়ে চাষবাস করব। আমার ফসলের কোনো ক্ষতিই হতে দেব না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মাধব জমিদারের কাছে গেল টাকা। আরে মাধব যে, তাই সাত সকালবেলা আমার বাড়িতে কি মনে করে? জমিদার মশাই, আপনার কাছে কিছু টাকা নিতে এসেছি ফসল ফলানোর জন্য। ফসল উঠে গেলে সেটা বিক্রি করে আপনার সব টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, বেশ, তা কত টাকা নিবি রে? আমি কিন্তু আবার 5,000 টাকার কম দেই না। এত টাকা দিয়ে আমি কি করব? আহা, তোরা বুঝিস না। ফসল করবি, ঘরে বউ বাচ্চা আছে, তাদের একটু ভালো মন্দ খাওয়াবি। তবে মনে রাখিস, সঠিক সময় টাকা দিতে না পারলে ভিটে মাটি কিন্তু আমার হয়ে যাবে রে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। আপনি এবার টাকাটা দিন আমাকে। নে 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 নে, এই যে টাকাটা ভালো করে গুনে নে। নাও, টাকাগুলো ভালো করে রেখে দাও। কাল জমিতে চাষ দিয়ে ধানের বীজগুলো রোপণ করে দেব। সেই দিন রাতে হলো মুষলধারে বৃষ্টি। চারপাশে মাঠঘাট
সব ডুবে গেল বৃষ্টির পানিতে। বুঝলে বউ, পানিটা হয়ে বেশ ভালোই হলো। জমিতে চাষ দিতে সুবিধা হবে গো। এখন একবার মাঠে গিয়ে দেখো না ক্ষেতটার কি অবস্থা। মাধব মাঠে গিয়ে দেখল যেখানে জমির এক অংশে কচু রাখা ছিল, সেই অংশের জমিটুকুই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। বিল থেকে ওটা কি লাভ দিল? ভালোভাবে তো বুঝতেও পারলাম না। বোন, আমরা তো নদীর জল থেকে ভেসে এখানে এলাম। ওই দেখ, মানুষটা আমাদের কিভাবে চোখ দিয়ে খুঁজছে। যদি ধরা পড়ে যায়? আরে না, কিচ্ছু হবে না। লোকটিকে দেখে তো বেশ সহজ সরলই মনে হচ্ছে। কিন্তু বলো তো বোন, এবার আমরা এখান থেকে বেরিয়ে নদীতে যাব কি করে? যাবার তো কোনো রাস্তাও নেই রে বোন। না জানি এখান থেকে আমাদের মৃত্যু হয়ে যায় নাকি। না, কিছু না তো, দেখা যাচ্ছে না। হবে হয়তো কিছু। কদিন পর থেকে মাধব জমিতে চাষ দিতে ধানের বীজ রোপণ করল। আবার কিছুদিনের মধ্যেই ধানের বীজগুলো বেশ বড় হয়ে গেল। একদিন মাধব তার জমিতে কাজ করছিল, তখন কানু তার জন্য খাবার নিয়ে এলো। বাবা, ও বাবা, এই নাও বাবা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আর আমি যাওয়ার সময় কিছু কচু নিয়ে যাব রাতে খাওয়ার জন্য। মাধব কচু খেতে নামতে দেখে দুটো ইলিশ লাফ দিয়ে অন্য খেতে চলে যায়। উমা, কত বড় ইলিশ! বাবা, কত বড় ইলিশ! হ্যাঁ বাবা, কিন্তু এত বড় ইলিশ এখানে আসলো কিভাবে? বাবা, মাছ দুটো ধরে দাও না, মাকে বলবো রান্না করে দিতে, মজা করে খাবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া বাবা, আমি ধরে দিচ্ছি। মাধব পানির মধ্যে ঘুরে ঘুরে একটা মাছ ধরতে পারে। এই তো একটা মাছ ধরতে পেরেছি। আরেকটা ধরবো কিভাবে? ওটা তো ধরাও যাচ্ছে না। এখন আরেকটা ইলিশ মাধবের সামনে এসে বলল, দয়া করো, দয়া করে আমার বোনকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। কথা বলা ইলিশ? তোমরা কথা বলছো? তাহলে তোমরা তো কোনো সাধারণ ইলিশ নও। কে তোমরা? কে? আসলে আমরা পদ্মার ইলিশ। সেদিন বৃষ্টির জলে আমরা নদী থেকে ভেসে এখানে এসেছি, আর ফিরে যেতে পারিনি। আহারে, না জানি তোমাদের কত কষ্ট হচ্ছে। চলো, তোমাদের এখন নদীতে ছেড়ে দিয়ে আসি, কারণ কিছুদিনের মধ্যেই এটার পানি আস্তে আস্তে শুকিয়ে যাবে। চলো চলো চলো, তাহলে তোমাদের আজ থেকে মুক্ত করে দিয়ে আসি। মাধব এখন দুটো ইলিশকে নদীর পানিতে ছেড়ে দিল। দাঁড়াও, এই নাও ভালো চাষি, এটা তোমার সততার পুরস্কার। আমরা জানি তুমি অনেক কষ্টে আছো এই মুহূর্তে। এখানে হিরে এবং অনেক মণিমাণিক্য আছে। তুমি তোমার কষ্ট এগুলো দিয়ে লাঘব করবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো জোড়া ইলিশ। ভালো থেকো তোমরা, কেমন? ভালো থেকো। এরপর মাধব জমিদারের সকল টাকা পরিশোধ করে দেয় এবং সুখে শান্তিতে জীবনযাপন শুরু করে।